স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ও কিছু না বাবা, দাদু একটু মজা করেছে। আর কিশোরী, তুই আবার শুরু করলি দয়া সুন্দরীর গল্প। বাচ্চারা ভয় পাবে তো, ছাড় তো তোর এইসব কথা। পবিত্রনাথ হেসে কথাগুলো বলল বটে, তবে তার গলার সেই হাসির মধ্যে এক চাপা অস্বস্তি লুকিয়ে রইল। পবিত্রনাথও একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর কিসের যেন আশঙ্কায় দ্রুত চোখ ফিরিয়ে নিল। হেমন্ত বুঝল ব্যাপারটা হালকা করার চেষ্টা করলেও পবিত্রনাথ নিজেও যথেষ্ট ভয় পাচ্ছে। পবিত্রনাথের কথা শুনে কিশোরী মাইতি মাথা নেড়ে বলল, ভয় তো করতেই হবে, বর্ষা আসলেই যে সে আসে। তুই আবার এই বর্ষার অন্ধকারের সন্ধ্যায় ওই ওই নাম তুলতে গেলি কেন? ওর নাম কি মুখে আনার জিনিস? জানিস না? হ্যাঁ, জানিস না বর্ষায় কেউ যদি ওই নাম তোলে সেই রাতেই তার আগমন ঘটে। আর তারপর কেন ছোট বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছিস? দেখছিসই তো, তোর কথা শুনে ওরা কৌতূহলী হয়ে পড়েছে। কি দরকার ওদের সামনে এইসব আলোচনা করার? হেমন্ত দুই বৃদ্ধের কথায় ততক্ষণে আরো বেশি কৌতূহলী হয়ে উঠেছে। সে দুপা এগিয়ে এসে প্রশ্ন করল, দয়া সুন্দরী কে দাদু? তার এই প্রশ্নে চারপাশের বাতাসে অদ্ভুত একটা আলোড়ন ঘটে গেল। কুপিবাতির শিখা হঠাৎ একবার কেঁপে ওঠে। আজ আপনাদের জন্য রয়েছে দিশানি মজুমদারের কলমে আয় বৃষ্টি ঝেঁপে। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। আজ সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। আকাশটা সেই দুপুর থেকেই কেমন যেন অশুভভাবে কালো হয়ে আছে, আর সেই অন্ধকার ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে আসছে কোনো অদৃশ্য কুয়াশা, সমস্ত গ্রামটাকে গিলে ফেলছে ধীরে ধীরে। গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে বসে আছেন কয়েকজন বৃদ্ধ। হরিচরণ দত্তের উঠোনে মাটির দাওয়ায় রোজ বসে তাদের বৈঠক। হরিচরণ এই গ্রামের এক তুলনামূলক সম্ভ্রান্ত বৃদ্ধ। বেশ কয়েক বিঘে জমি আছে তার। প্রতিদিন সন্ধেতেই তার বাড়ির দাওয়ায় হুঁকোর নল হাতে আড্ডায় বসে গ্রামের 5 জন বৃদ্ধ। সেই দলে থাকে গ্রামের মোড়ল সহ আরো কয়েকজন গ্রামের মাথা। আজও তারা এসেছে তাদের আড্ডার আসরে, কিন্তু আজ তাদের মধ্যে কোনো আড্ডার আমেজ নেই। সবাই কেমন যেন গম্ভীর হয়ে বসে আছে। হুঁকোতে একটা লম্বা টান দিয়ে কেমন একটা থমথমে গলায় হরিচরণ দত্ত বললেন, আকাশ কালো হয়ে এসেছে, বোধহয় বৃষ্টি নামবে। আজ বোধহয় পয়লা আষাঢ়, বছরের প্রথম বর্ষা। সকলের চোখেই চিন্তার ভাঁজ, মুখে ভয়ের ছায়া এসে পড়েছে। কুপিবাতির দুলুনি আর কুয়াশার খেলায় রহস্যময় লাগছে সকলকে। চারিদিকে থমথমে একটা পরিবেশ। শুধু শোনা যাচ্ছে দূরের বাঁশবনের থেকে ভেসে আসা বাতাসের হালকা শোঁ শব্দ। গ্রামের মোড়ল কিশোরী মাইতি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, আবার বর্ষা এলো, আবার সেই অন্ধকার দিন ঘনিয়ে আসছে। আর কটা প্রাণ সেই হতচারী নেবে কে জানে। কিশোরী মাইতির বয়স 70 পেরিয়েছে।
বহু বছরের অভিজ্ঞতা তার, তাই বোধহয় সব থেকে বেশি চিন্তিত তিনি। সেই আড্ডার আসরেই বসেছিল হরিচরণ দত্তের দুই নাতি, হেমন্ত আর মদন। ওদের দুজনের বয়স ওই 12 কি 13। আসলে হেমন্ত হরিচরণ বাবুর নাতি, আর মদন হেমন্তর বন্ধু। তারা শহরে মানুষ, গ্রামের এইসব ব্যাপার তারা ঠিক ভালো বোঝে না। গরমের ছুটিতে তারা দাদুর বাড়িতে ঘুরতে এসেছে। বুড়োদের আড্ডায় মাঝে মাঝে এসে বসে। আজও তারা দাওয়ার এক কোণে চুপ করে বসে সবার কথা শুনছিল। কিশোরী মাইতির কথা শুনে হেমন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে প্রাণ নেবে দাদু? তুমি এত ভয় পাচ্ছ কেন? বৃষ্টি আসবে তো কি হয়েছে? বৃষ্টি তো প্রত্যেক বছরেই হয়। পাশ থেকে আর এক বৃদ্ধ পবিত্রনাথ সরকার কপালের ভাঁজে হাত বোলাতে বোলাতে হেসে ওঠার ভান করে বলে উঠল, ও কিছু না বাবা, দাদু একটু মজা করেছে। আর কিশোরী, তুই আবার শুরু করলি দয়া সুন্দরীর গল্প। বাচ্চারা ভয় পাবে তো, ছাড় তো তোর এইসব কথা। পবিত্রনাথ হেসে কথাগুলো বলল বটে, তবে তার গলার সেই হাসির মধ্যে এক চাপা অস্বস্তি লুকিয়ে রইল। পবিত্রনাথও একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর কিসের যেন আশঙ্কায় দ্রুত চোখ ফিরিয়ে নিল। হেমন্ত বুঝল ব্যাপারটা হালকা করার চেষ্টা করলেও পবিত্রনাথ নিজেও যথেষ্ট ভয় পাচ্ছে। পবিত্রনাথের কথা শুনে কিশোরী মাইতি মাথা নেড়ে বলল, ভয় তো করতেই হবে। বর্ষা আসলেই যে সে আসে, তুই আবার এই বর্ষার অন্ধকারের সন্ধ্যায় ওই ওই নাম তুলতে গেলি কেন? ওর নাম কি মুখে আনার জিনিস? জানিস না? হ্যাঁ, জানিস না বর্ষায় কেউ যদি ওই নাম তোলে সেই রাতেই তার তার আগমন ঘটে, আর তারপর তারপর কেন ছোট বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছিস? দেখছিসই তো, তোর কথা শুনে ওরা কৌতূহলী হয়ে পড়েছে। কি দরকার ওদের সামনে এইসব আলোচনা করার? হেমন্ত দুই বৃদ্ধের কথায় ততক্ষণে আরো বেশি কৌতূহলী হয়ে উঠেছে। সে দুপা এগিয়ে এসে প্রশ্ন করল, দয়া সুন্দরী কে দাদু? তার এই প্রশ্নে চারপাশের বাতাসে অদ্ভুত একটা আলোড়ন ঘটে গেল। কুপিবাতির শিখা হঠাৎ একবার কেঁপে ওঠে। পবিত্রনাথ গলা নামিয়ে ধীরে ধীরে বলে, দয়া সুন্দরী প্রতি বছর বর্ষার সময় আসে এই গ্রামে। এই বর্ষার সময় বৃষ্টির দিনে যদি কেউ বাঁশবনে যায় তাহলে তাকে দেখা যায়। সাদা শাড়ি পরে ভিজে চুল ছড়িয়ে এসে দাঁড়িয়ে থাকে বাঁশবনে ডোবার ধারে। কাউকে সেই পথ দিয়ে যেতে দেখলেই বলে, আমার কাছে ছাতা নেই, আমায় একটু কচু পাতা দেবে গো। যদি কেউ ভয়ে না বলে চলে যায়, কালো দেবীর ছায়া তার গায়ে পড়ে। তারপর সে আর মানুষ থাকে না। কেউ পাগল হয়ে যায়, কেউ হারিয়ে যায়। পবিত্রনাথের কথা শেষ হতেই কিশোরী মাইতি গলার কাঁপুনি সামলে ধীরে ধীরে বলতে লাগলেন, শোনো দাদু ভাইরা, এই বর্ষায় বাঁশবনের পথে কেউ যাবে না। ওইখানে যেই গেছে সেই আর ফেরেনি। ওই বাঁশবনের গা ঘেঁষে এখনো দয়া সুন্দরীর ছায়া ঘুরে বেড়ায়। কিশোরী মাইতির কণ্ঠে খেলে যায় এক অদ্ভুত শূন্যতা, যেন খুব কাছ থেকেই তিনি দেখেছেন দয়া সুন্দরীকে, যেন তিনি সবটা জানেন, যেটা বলতে গিয়েও পুরোটা বলতে সাহস পেলেন না তিনি। দয়া সুন্দরীর নামটা বলার পর থেকেই উঠোনের বাতাসটাও যেন ভারী হয়ে যায়। কুপিবাতির আলোয় বৃদ্ধদের চোখের কোণায় এক অদ্ভুত আতঙ্ক দেখা যায়। হেমন্ত খুব সাহসী ছেলে, তবুও যেন তার বুকটাও একবার কেঁপে ওঠে এই অন্ধকারে। নদিয়া জেলার একদম শেষ প্রান্তে
মানচিত্রের এক প্রান্ত সীমায় মাথা গুঁজে পড়ে আছে এক গ্রাম, নবগ্রাম। ছবির মতো সাজানো সেই গ্রাম। সবুজ ঘাসের গালিচা পাতা মাঠ, কাঁচা মিঠু পথ, মাটির বাড়ি, মাটির দেওয়াল জুড়ে নকশা আঁকা খড়ের চাল, দাওয়ার বাঁশের মাচার সাথে লণ্ঠন জ্বলছে। ঠিক যেন পুরনো ছেঁড়া অ্যালবামের পাতা থেকে উঠে আসা এক ফ্রেম। নবগ্রামে কোনো পাকা রাস্তা নেই। যেদিকে চোখ যায় কাঁচা মাটির রাস্তা, আর নয়তো চাষের জমির মাঝে আলপথ, অথবা বাঁশবাগানের মাঝে পায়ে চলা সরু পথ। বর্ষা হলেই পায়ের ছাপ রাস্তায় স্পষ্ট হয়ে ওঠে। সাইকেল প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে, আর যারা একটু বড় লোক তারা মোটরসাইকেল বা মোটর ভ্যান দেখেছে। এর বাইরের কোনো যানবাহনের অস্তিত্ব নেই তাদের কাছে। এখানে বিদ্যুৎ এখনো এসে পৌঁছায়নি। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ঢেকে যায় নিঃশব্দ ঘন অন্ধকারে। তখন কেবল গুটি কতক ঘরে কুপি জ্বলে ওঠে। তার হলুদ আলোয় দেওয়ালে আঁকা নকশাগুলো যেন নতুন রং পায়। কুপির আলোয় ছায়া লেগে থাকে মাটির দেওয়ালে। হাওয়ার টানে কুপি দুলে উঠলে মনে হয় সেই ছায়াগুলো নড়ে উঠছে। চোখের বুলে গা ছমছম করে ওঠে। বর্ষা এলেই নবগ্রামকে আর চেনা যায় না। মেঘলা আকাশ, ভিজে কাদামাটির গন্ধ আর দিনের পর দিন টানা বৃষ্টিতে পুরো গ্রাম যেন সেজে ওঠে। গাছেরা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকে নীরবে। গাছের পাতা থেকে টুপটুপ জল পড়ার শব্দ শোনা যায়। প্রতিটি পুকুরের জল উপচে রাস্তায় উঠে আসে। কাদা আর ভিজে মাটির গন্ধে ভরে ওঠে চারপাশের বাতাস, আর সেই গন্ধের সাথে মিশে থাকে আরেক রকম গন্ধ। সেই গন্ধ কোনো ফুলের নয়, কোনো চেনা গন্ধ নয়, তবে এ গন্ধ একমাত্র চেনে নবগ্রামের মানুষ। এ যেন কোনো লুকিয়ে থাকা অভিশাপের গন্ধ। যেন এই গ্রামের বাতাস, জল আর মাটি নিজের মধ্যে ধরে রেখেছে পুরনো কোনো গোপন অভিশাপের স্পর্শ। বর্ষা এলে সেই গন্ধ আবার ভেসে ওঠে, ছড়িয়ে যায় কুয়াশায়, আর গ্রামকে ঘিরে ধরে অদৃশ্য শিকলের মতো। ধান ক্ষেতের মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ আর তাল গাছগুলো প্রাণহীন মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তবু বৃষ্টির রাতে মনে হয় তারা যেন নিঃশ্বাস ফেলছে চুপি চুপি, নিঃশব্দে। বৃষ্টির দিনে সন্ধ্যা নামলে পাখিদের ডাকও শোনা যায় না। তারাও যেন কারোর ভয়ে চুপ করে বসে থাকে। শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ে শোঁশো করে হাওয়া বইলে পাতা একটু নড়ে ওঠে। এইরকমই এক বৃষ্টির সন্ধ্যায় হরিচরণ দত্তর বাড়ির দাওয়ায় বসে গম্ভীর আলোচনা হচ্ছিল। কিশোরী মাইতির কথা শুনে একটু ভয় ভয় পেলেও বেশ উৎসাহিত হয়ে উঠল হেমন্ত। সে এবার একটু সাহস করে এগিয়ে এসে বসে পড়ল আড্ডার মাঝে। কিশোরী মাইতিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, দয়া সুন্দরী কে গো? ওর গল্প বলো না দাদু। হেমন্তর কৌতূহল যে বৃদ্ধি পাচ্ছে সেটা বুঝতে পেরে হরিচরণ বাবু একটু ধমকে উঠলেন। দাদু ভাই, তোমাকে বারণ করা হচ্ছে না। যাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে খেলো। বড়দের কথার মাঝে তোমাকে থাকতে হবে না, যাও। দাদুর কড়া গলায় কথা শুনে একটু দমে গেলেও হেমন্ত কিন্তু হাল ছাড়ল না। সে বলল, না দাদু, আমি গল্প শুনবো। বলো না, বলো না আমায় দয়া সুন্দরীর গল্প। এবার পিছন থেকে কাঁপা কাঁপা গলায় আরেকজন কথা বলে উঠল, হেমন্ত, থাক না। বড়রা যখন বারণ করছে তখন কি দরকার এইসব কথা শোনার? তাছাড়া আমারও কেমন যেন ভয় ভয় করছে। চল, আমরা বরং ভেতরে যাই। তুই চুপ কর তো মদন। তুই চিরকালের ভীতু। ভয় পাওয়ার মতো কি বা হয়েছে এখানে যে তুই ভয় পাচ্ছিস? এদিকে আয়, তুইও গল্প শুনবি, আয়। হেমন্ত এবার কিশোরী মাইতির কোল ঘেঁষে বসে আবদারের সুরে বলে ওঠে, ও দাদু, বলো না দয়া সুন্দরীর গল্প। আই প্রমিস, আমি ভয় পাবো না। পবিত্রনাথের দিকে তাকিয়ে মৃদু হেসে গম্ভীর গলায় বলা শুরু করলেন কিশোরী মাইতি। দয়া সুন্দরী ছিল এই গ্রামেরই মেয়ে। এই গ্রামের এক কুমোর চণ্ডীচরণ পালের একমাত্র মেয়ে।
তাদের বাড়ি ছিল নবগ্রামের এক কোণে, বাঁশবনের পাশ ঘেরা মহিষাল পাড়ায়। ছোট থেকেই দয়া ছিল অন্যরকম। গ্রামের মেয়েরা যখন পুতুল খেলে, দয়া তখন একা একা ঘুরে বেড়ায় মাঠে ঘাটে। ছোট থেকেই বড্ড সুন্দরী ছিল মেয়েটা, কিন্তু ওই যে কথায় বলে না, অতি বড় সুন্দরী না পায় ঘর, সেটাই মেয়েটার ভবিতব্য। সুন্দরী হওয়ার শাস্তি পেতে হয়েছিল তাকে। এখন সেই শাস্তি সে আমাদের দিচ্ছে। কি হয়েছিল দাদু? সুন্দরী হওয়াতে দোষের কি আছে? ছোট থেকেই বড় অদ্ভুত ছিল দয়া, আর 5টা বাচ্চাদের মতো খেলতো না সে। তার বন্ধুত্ব ছিল প্রকৃতির সাথে। সকাল নেই বিকেল নেই, মাঠে ঘাটে একাই ঘুরে বেড়াতো। তখনকার সময় আজকের থেকে অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন ছিল। সে প্রায় 50-60 বছর আগের কথা। এই তখন নিজেও ছোট, নিজের চোখেই দেখেছি কি রূপ ছিল তার। এরকম বৃষ্টির দিনে সে ছুটে যেত বাঁশ বাগানে। তখন বাঁশ বাগান নিয়ে একটা কথা প্রচলিত ছিল, সেখানে নাকি কোনো এক অলৌকিক দেবী থাকতেন। তাকে সবাই ভয় পেত। দয়া ওই বাঁশ বাগানে যেত বলে ওর নামেও ডাইনি অপবাদ রটে গেল। সবাই ওকে এক ঘরে করে দিল। তারপর হঠাৎই একদিন ওই বাঁশ বাগানের পাশের ডোবায় পাওয়া গেল ওর লাশ। কে মেরেছে সেটা নিয়ে কারোর মাথা ব্যথা রইল না। সবাই ভাবলো আপদ গেছে, ডাইনি মরেছে, বাঁচা গেছে। কিন্তু না, সে কালো অভিশাপ রূপে নেমে এলো এই নবগ্রামের ওপর। দয়া, ও দয়া, কোথায় গেলি মা? ওরে, মেলা কাজ পড়ে আছে, এখন দুষ্টুমি করে না, বেরিয়ে আয়। ও দয়া। নিজের 10 বছরের মেয়েকে ডেকে চলেছেন ব্রজবালা। তার মেয়েটা ছোট থেকেই বড় দুষ্টু। চোখের আড়াল হলেই এদিক ওদিক পালিয়ে যায়। ওরই বয়সী মেয়েরা এই বয়সে রাঁধতে অবধি শিখে গেছে, ওদিকে সে এখনো অবধি উনুন ধরাতে জানে না। তার যত বন্ধুত্ব গাছেদের সাথে, পুকুরের মাছেদের সাথে। এতই দস্যি মেয়ে সে যে দিনে হোক কি রাতে সুযোগ পেলেই গাছে চড়ে বসে থাকে। আর ব্রজবালা দেবী মেয়েকে ডেকে ডেকে হয়রান হন। ওই দস্যি মেয়ের জন্য প্রত্যেক দিন অন্তত 5 জনের কাছ থেকে নালিশ শুনতে হয় ব্রজবালা দেবীকে। আজও গ্রামের এক লোক নালিশ করে গেছে যে দয়া তার বাড়ির গাছে উঠে বসে সব পেয়ারা খেয়ে নিয়েছে। সেই জন্যই মেয়েকে খুঁজতে বেরিয়েছেন ব্রজবালা দেবী। তবে তিনি জানেন কঠিন স্বরে ডাকলে ওই মেয়ে জীবনে তার সামনে আসবে না। তাই নরম স্বরে মিষ্টি করে ডেকে তাকে সামনে আনার প্রস্তুতি চলছে। ও দয়া, কোথায় গেলি মা? আয়, পুকুরে নাইতে যেতে হবে রে, বেলা যে পড়ে এলো। নারায়ণ কাকা যে আমার নামে নালিশ করে গেছে সেটা আমি শুনতে পেয়েছি। আমি আর আসছি না তোমার কাছে। সামনে থেকে ভেসে এলো কথাটা। কথার উৎস লক্ষ্য করে ব্রজবালা দেবী খুঁজে পেলেন তার মেয়েকে। বাড়ির পিছনের আম গাছের ডালে উঠে বসে আছে। পাতার ফাঁক দিয়ে তার দুলন্ত পা দুটো দেখা যাচ্ছে। এবার ক্ষেপে উঠলেন ব্রজবালা দেবী। তবে রে শয়তান মেয়ে, তোর জন্য আর কত নালিশ শুনতে হবে বলতো? দয়া, তুই যদি এক্ষুনি নিচে না নামিস তবে এই চেলা কাঠ আমি কিন্তু তোর পিঠে ভাঙবো। নেমে আয়, নেমে আয় বলছি। ব্রজবালা দেবীও জানেন হাজার ডাকেও দয়া এখন গাছ থেকে নামবে না। আর দয়াও জানে যে সে যখনই নামুক না কেন মা তার পিঠে উত্তম মধ্যম বসাবেই। এই ছিল নবগ্রামের চণ্ডীচরণ পালের স্ত্রী ব্রজবালা দেবী আর তাদের মেয়ে দয়া সুন্দরীর রোজ নামচা। এই মুখপুরি, ওরকম হাঁ করে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস শুনি? রান্নাঘরে রান্না করছিলেন ব্রজবালা দেবী, আর জোর করে দয়াকেও মাটির দাওয়ায় বসিয়ে চাল বাছতে দিয়েছিলেন।
ব্রজবালা দেবী হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান দয়া চাল বাছা বাদ দিয়ে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখে চলেছে। মায়ের কথা শুনেও দয়ার মধ্যে কোনো হেলদোল নেই, সে এক মনে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। ব্রজবালা দেবী এগিয়ে গিয়ে দয়ার চুলের মুঠি ধরে নাড়িয়ে দিলেন। কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, এত বড় ধিঙ্গি মেয়ে হয়ে গেল, এখনো ঘরের কোনো কাজ বাজ শেখার নাম নেই, সারাদিন শুধু আকাশ বাতাস দেখে যাচ্ছে। এই বলি, চাল বাজতে তো দিন কাবার হয়ে যাবে। হ্যাঁ, এইবার দয়ার সম্বিত ফেরে, সে মায়ের দিকে তাকিয়ে কেমন একটা ঘোর লাগা গলায় বলে, মা দেখো, আকাশে কি সুন্দর মেঘ জমেছে, ছাই রংটাও কি সুন্দর, তাই না মা? বলি, সারাদিন আকাশ দেখলে কি পেট ভরবে? কি যে তোর আকাশ দেখা আমি বুঝি নে বাপু। নে নে, তাড়াতাড়ি কাজটা শেষ কর। ও মা, কাজ শেষ হয়ে গেলে আমি বাঁশবাগানে একবার যাব। বাঁশবাগান? ওই ডোবার ধারের বাঁশবাগান? কেন, ওখানে কেন? একটু যাই না মা, ওখানে ডোবার ধারে কচু পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে, কি সুন্দর লাগে দেখতে। আর তাছাড়া কি? বৃষ্টি হলেই কালো দেবী ডোবার পাড়ে আসে মা। কালো দেবী আমাকে ডাকে, আমার সাথে গল্পও করে। কালো দেবী আমার অপেক্ষায় থাকে, বৃষ্টির দিনে কচু পাতার তলায় বসে আমরা গল্প করি। মেয়ের কথা শুনে ব্রজবালা দেবী আঁতকে উঠলেন। কি বলে তার মেয়ে? কালো দেবী তার সাথে গল্প করে? অজানা এক আশঙ্কায় বুকটা কেঁপে গেল ব্রজবালা দেবীর। তিনি দৌড়ে ঘরে চলে গেলেন। তারপর ঘর থেকে একটা কালো কার এনে মেয়ের পায়ে বেঁধে দিয়ে বললেন, বাঁশবনের কালো দেবী কখনো কারো বন্ধু হয় না মা, তুই আর কোনোদিন বাঁশবনে যাবি না। কিন্তু দয়া কি এ মায়ের কথা শোনার মতো মেয়ে? দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা একটু ঘুম দিতেই সুযোগ পেয়ে চুপিসারে পালিয়েছে সে। একে বৃষ্টি ভেজা দুপুর, এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই রকম দুপুরে গ্রামের পথঘাট একেবারে জনশূন্যই থাকে। দয়া আশেপাশে একটু দেখে নিয়ে সোজা এসে হাজির হয় বাঁশবাগানে। বাঁশবাগানের একদম শেষ প্রান্তে ডোবার কাছে বড় বড় কচু গাছ আছে। তার পাতার উপর জলের ফোঁটা পড়ে মুক্তোর মতো চকচক করছে। একটা কচু পাতার নিচে বসে চুপচাপ বৃষ্টি আর ব্যাঙের ডাক শুনছে দয়া। সাথে তন্ময় হয়ে তাকিয়ে রয়েছে মেঘের দিকে। আজ আসতে এত দেরি করলি কেন? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কতক্ষণ ধরে চুপ করে বসেছিল দয়া তা তার খেয়াল নেই। হঠাৎ একটা গলা শুনে ঘোর কেটে গেল। গলাটা তার চেনা। দয়া আকাশের দিকে তাকিয়েই বলল, কি করব বলো, মাই তো আসতে দিচ্ছিল না। মা ঘুমোতে, তারপর পালিয়ে এলাম। কেন মা আসতে দিচ্ছিল না কেন? গ্রামের সবাই যে তোমায় ভয় পায় কালো দেবী। আমি আজকে মাকে ভুল করে বলে ফেলেছি যে তুমি আমার বন্ধু। গ্রামের সবাই এই কথা জানলে আমার মাকে এসে আমার নামে নালিশ করে যাবে। মা বলল আমাদের নাকি এক ঘর করে দেবে, তাই তো মা আসতে দিচ্ছিল না। আচ্ছা, এক ঘরে করে দেওয়া মানে কি গো কালো দেবী? ছাড়ো সব কথা, মা যখন বারণ করেছে তাহলে আর আসিস না আমার কাছে। আমি তো আগেও একাই ছিলাম, একা একাই এই বাঁশবন, এই ডোবা পাহারা দিতাম। তাই না হয় দেব। না না, আমি আসবো তোমার কাছে, ওরা আমাকে আটকাতে পারবে না। তুমি গ্রামের লোকেদের থেকে আমাকে বাঁচাতে পারবে না কালো দেবী? এই কথার কোনো উত্তর এলো না। দয়া ঘাড় ঘুরিয়ে দেখল কালো দেবী নেই। কখন যেন নিঃসাড়ে চলে গেছে। ওইদিকে বৃষ্টিও থেমে গেছে। মেঘ কেটে গিয়ে আকাশে গোধূলির লালচে আভা দেখা যাচ্ছে। সন্ধ্যের অন্ধকার নামবে আর একটু পরে। দয়া উঠে পড়ে। মা ঘুম থেকে জেগে ওঠার আগেই তাকে বাড়ি ফিরতে হবে। এভাবেই দিনগুলো কেটে গেল। ধীরে ধীরে যৌবনে পা দিল দয়া। 17 বছর বয়সে দয়া এমন রূপ পেয়েছিল যা নবগ্রামের পুরুষদের চোখের পাতা থমকে দিতে বাধ্য করত। এক কথায় নিজের দয়া সুন্দরী নামটা রক্ষা করেছিল সে। কিন্তু সেই রূপেই ছিল বিপদ। দয়ার রূপে মোহিত হয়েছিল গ্রামের এক বখাটে ছেলে
শশী শেখর। দয়ার পিছন পিছন ঘুরত সে, কিন্তু দয়ার সেসব দিকে কোনো খেয়াল নেই। সে আপন মনে সারা গ্রাম জুড়ে দস্যিপনা করে বেড়াচ্ছে। বয়স হলেও দয়ার কাণ্ড কারখানায় একটুও বদলায়নি। 5 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। এরকমই একদিন দয়া মাঠে ছাগলছানা নিয়ে খেলছিল। সেই সময় সেখানে এসে উপস্থিত হলো শশী, তার সঙ্গে তারই কয়েকজন বখাটের সঙ্গী। শশী দয়ার কাছে এসে ডাকলো তাকে। দয়া, তোর সাথে কথা ছিল। দয়া পিছন ফিরে শশীকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, ও মা, শশী দাদা, তুমি এখানে কি করছো? আবার দাদা কেন? তুমি তো দাদাই, তোমাকে দাদা ছাড়া কি বলবো? আচ্ছা, তুই কি কিছু বুঝিস না নাকি? কি বুঝবো? আমি তোকে ভালোবাসি দয়া, তোর সাথে প্রেম করতে চাই। তুমি আবার আমায় কবে ভালোবাসলে গো? আমাকে তো কালো দেবী ভালোবাসে, আমার সাথে গল্প করে। কালো দেবী? সেটা আবার কে? তুমি কালো দেবীকে চেনো না? ওই বাঁশবাগানের কালো দেবী গো। ওই বাঁশবাগানের কালো দেবী তোর বন্ধু? হ্যাঁ গো, তুমি আবার সেসব কথা কাউকে বলো না, জানো মা কাউকে বলতে বারণ করেছে। শশী এবার দুপা এগিয়ে আসে দয়ার দিকে, তারপর দয়ার হাতটা ধরে বলে, ওইসব কথা ছাড়, আমার সাথে প্রেম করবি কিনা সেটা বল আগে। না গো, আমি শুধু কালো দেবীকেই ভালোবাসি। কথাটা বলেই দয়া মুখ ভেঙচে সেখান থেকে চলে যায়। দয়ার কাছে এটা খুব সাধারণ ঘটনা হলেও এটা যে কত বড় আকার ধারণ করতে পারে তার ধারণা দয়া পেয়েছিল পরের দিন প্রায় সারা গ্রাম এসে উপচে পড়েছিল চণ্ডীচরণ পালের বাড়ির সামনে। বলি, ও ব্রজ, বাইরে আয় বলছি। কি ভেবেছিলি কি? আমরা কেউ টের পাবো না? আয়, বেরিয়ে আয় বলছি। দয়া, বাইরে আয়। কুসুম মাসির চিৎকার শুনে চমকে ওঠে ব্রজবালা দেবী। কুসুম মাসি এই গ্রামের সবার মাসি। ওনার বয়স 60 পেরিয়েছে অনেক দিন, তবুও গলার আর শরীরের জোর এখনো একজন সমর্থ মেয়ের মতো। এই গ্রামের অলিখিত বিধাতা উনি। কুসুম মাসির কথা এই গ্রামের মোড়ল অবধি ফেলে না। সেই কুসুম মাসি পুরো গ্রাম সঙ্গে নিয়ে তাদের বাড়ির সামনে এসে চিৎকার করায়। কি হয়েছে সেটা ভালো করে বুঝতে না পারলেও আন্দাজ করতে পারেন ব্রজবালা। দয়াকে বুকে জড়িয়ে ধরে আঁকড়ে বসে থাকেন তিনি। দয়া অবাক হয়ে বলে, মা, কুসুম মাসি ওইভাবে চিৎকার করছে কেন? কি হয়েছে? চলো না মা, বাইরে গিয়ে দেখি আমাদেরকে ডাকছে কেন। চুপ, একদম চুপ করে থাক। বাইরে যেতে হবে না, যতই ডাকুক। আজ তোর বাবা কাজ থেকে ফিরলেই আমরা এই গাঁ ছেড়ে চলে যাব। কেন মা? আমরা আমাদের বাড়ি ছেড়ে কেন চলে যাব? এটা তো আমাদের বাড়ি। বাইরে সবাই ওভাবে চিৎকারই বা করছে কেন? এমন সময় বাইরে থেকে আবার কুসুম মাসির চিৎকার ভেসে আসে। বলি ব্রজ, আমি জানি তুই ভিতরেই আছিস। তুই বেরোবি দয়াকে নিয়ে, না আমি ভিতরে আসবো? কতবার তোকে বারণ করেছিলাম, আমার কথা শুনলি না। আমার কথা শুনলে আজ এই বিপদ হতো না। হে ভগবান, এখন আমি কি করব? তোর ওই ডাইনি মেয়েকে বাইরে বের করে দে ব্রজ। ওই মেয়ে ওই গ্রামে থাকলে না আমরা কেউ বাঁচবো না। ও নিজের মুখে স্বীকার করেছে যে ও বাঁশবাগানের কালো দেবীর বন্ধু। ডাইনি ছাড়া তার বন্ধু কোনো মানুষ হয় না। ও তো মেয়ে নয়, ও তো ডাইনি। ওকে আমাদের হাতে তুলে দে বলছি। কথাগুলো শুনে বুকটা ছ্যাঁত করে ওঠে ব্রজবালা দেবীর। তিনি আরো শক্ত করে দয়াকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরেন। না 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 না, আমার মেয়ে ডাইনি নয়, আমার মেয়ে ডাইনি নয়। বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে, ও কথা সত্যি নয়, সত্যি নয়, সত্যি নয়। দরজা বন্ধ করে গুটিসুটি মেরে মেয়েকে নিয়ে ঘরেই বসে থাকেন ব্রজবালা দেবী। গ্রামের সবাই অনেক ডাকাডাকি করে কোনো ফল না হওয়ায় আবার পরে আসবে বলে ফিরে যায়। রাতে দয়ার বাবা বাড়ি আসতেই ব্রজবালা দেবী সব কথা বলেন তাকে। ততক্ষণে তিনি আগের দিনের সব ঘটনা শুনে নিয়েছেন দয়ার থেকে। তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন যে শশী শেখরই এইসব ছড়িয়েছে ইচ্ছে করে। চণ্ডীচরণ ঠিক করে সে পরের দিন সকালে একবার কুসুম মাসি আর গ্রামের মোড়লের সাথে কথা বলবে, তাদের বোঝানোর চেষ্টা করবে। তারপরও যদি কাজ না হয় তাহলে কাল রাতে তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই শুতে যাবে এমন সময় বাজ পড়ার শব্দ শুনে
চমকে ওঠেন ব্রজবালা দেবী। তিনি বাজ পড়ার শব্দ আর দয়ার মুখ দেখে আন্দাজ করে নেন দয়ার মনে কি চলছে, কিন্তু সেটা হতে দেওয়া যায় না। তিনি দয়ার কাছে গিয়ে দয়াকে কড়া গলায় বলেন, দয়া, খবরদার বলছি, ভুল করেও বাইরে পা রাখার চেষ্টা করবি না। প্রাণে বাঁচলে এরকম অনেক বৃষ্টি তুই দেখতে পাবি, কিন্তু এক রাতে কোনোভাবেই বাড়ির বাইরে পা রাখবি না, আমি এই বলে দিলুম। কিন্তু মা, কালো দেবী যে আমার জন্য অপেক্ষা করবে, আমি বাইরে না গেলেও খুব কষ্ট পাবে। আমি চাই না মা, আমার কিচ্ছু হবে না, কালো দেবী আমায় রক্ষা করবেন। দয়ার কথা শুনে রেগে ওঠেন ব্রজবালা দেবী। তিনি দয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলেন, তোকে কিছু বললে কি কানে যায় না? হ্যাঁ, সবাই মিলে যদি তোকে পুড়িয়ে মারে, তখন তোর ওই কালো দেবী কি তোকে বাঁচাতে আসবে? হ্যাঁ মা, কালো দেবী আমায় কথা দিয়েছে, সে আমায় বাঁচাতে আসবে। দয়া, এই আমার মরা মুখের দিব্যি রইল, আজ রাতে তুই এই ঘর ছেড়ে এক পা বেরোবি না বলে দিলাম। আর কোনো কথা না বলে ব্রজবালা দেবী নিজের কাজে লেগে যান। দয়াও কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মাঝরাতে দয়ার ঘুম ভেঙে যায়। তখনও বাইরে বৃষ্টি পড়ে চলেছে। দয়া একবার মায়ের দিকে তাকিয়ে দেখে মা গভীরভাবে ঘুমোচ্ছে। সে আশ্বস্ত হয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে যায়। বৃষ্টির মধ্যে একটা কচু পাতার নিচে চুপ করে বসে আকাশ দেখছিল দয়া সুন্দরী। হঠাৎ করেই কে যেন তার মুখটা চেপে ধরে। পিছন থেকে একটা হিস হিসে গলার স্বর শুনতে পায় দয়া। আমি জানতাম তুই আসবি। বৃষ্টি পড়ছে আর তুই বাঁশবাগানে আসবি না, সেটা হতে পারে না। তোর অপেক্ষায় কখন থেকে বসে বসে মশার কামড় খাচ্ছি দেখ। গলাটা শুনে চিনতে পারে দয়া। শশী, এটা শশী শেখরের গলা। শশী শেখর শক্ত হাতে দয়ার মুখ চেপে আছে। দয়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু শশীর সাথে পেরে উঠছে না। তার মুখ থেকে শুধুই একটা গোঙানি শব্দ বেরিয়ে আসছে। শশী একই রকম হিস হিসে গলায় বলে, আমাকে না করা, দেখ আজ তোর কি অবস্থা করি, দেখি কোন কালো দেবী তোকে বাঁচায়। আজ তোর একদিন কি আমার একদিন। তোকে আজ আমি এমন শাস্তি দেব যে আমাকে এই শশীকে না বলার সাহস যেন আর কেউ কোনোদিন না পায়। এরপর শুধুই দয়ার গোঙানি আর তো চিৎকার, কান্না, সেই সাথে শশী শেখরের উন্মত্ত হাসি শোনা যেতে লাগলো। তবে ওই বাঁশবাগানের বাইরে কেউ সেই শব্দ শুনতে পেল না। মুহুর্মুহু বাজ পড়া, ব্যাঙের ডাকে আর বৃষ্টির শব্দে চাপা পড়ে গেছিল ওদের শব্দ। পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়েকে বিছানায় দেখতে না পেয়ে আঁতকে উঠেছিলেন ব্রজবালা দেবী। দরজা খোলা দেখে তিনি আন্দাজ করে নিয়েছিলেন কি হয়েছে। চণ্ডীচরণকে ঘুম থেকে তুলে ভোরবেলাতেই মেয়েকে খুঁজতে বেরিয়েছিলেন দুজনে, কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি তাদের মেয়ের মৃতদেহ পাওয়া যাবে বাঁশবনের ভিতর। মেয়ের ছিন্ন ভিন্ন দেহ বাঁশবাগানের পাশের ডোবায় ভাসতে দেখে কেঁপে উঠেছিলেন দুজনে। দয়ার জামা কাপড় শত ছিন্ন, গা হাত পায়ে অসংখ্য কাটা ছেঁড়া দাগ, তবে মুখটা দেখা যাচ্ছে না। মুখের উপর একটা কচু পাতা রাখা, যেন দয়াকে বৃষ্টি থেকে আড়াল করছে তারা। সেদিন দয়ার মৃতদেহ পাওয়ার পর সবাই ভেবেছিল সব শান্ত হয়ে গেছে, কিন্তু পরের দিনই যখন ওই ডোবায় শশী শেখরের লাশ ভেসে থাকতে দেখা গেল, তখন গ্রামবাসীর আতঙ্কের সীমা রইল না। গ্রামবাসীরা তড়িঘড়ি একটা তান্ত্রিক ডেকে এনে সেই বাঁশবাগানে পুজো আচ্ছা করালেন। সবাই ওই বাঁশবাগানে এমনি যেত না, এখন পুরোপুরি পরিত্যাগ করলো। চণ্ডীচরণ আর বজ্রবালা গ্রাম ছেড়ে চলে গেছিল ওই ঘটনার পর, কিন্তু দয়া যায়নি। সে এখনো আছে ওই বাঁশবাগানে। সে আজও প্রতি বর্ষাকালে সেখানে আসে, বৃষ্টির মধ্যে কচু পাতার নিচে বসে থাকে।
কত লোক যে সাহস দেখিয়ে ওই বাঁশবাগানে গিয়ে প্রাণ হারিয়েছে তার কোনো হিসেব নেই, কোনো ইয়ত্তা নেই। একটানা গল্প বলে হাঁপিয়ে উঠেছিলেন কিশোরী মাইতি। তিনি একটু হাঁপিয়ে নিয়ে ঢকঢক করে বেশ কিছুটা জল খেলেন। তারপর হুঁকোয় টান দিয়ে চুপ করে আকাশের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। কিন্তু দাদু, কালো দেবী কে? সেই কালো দেবী কেনই বা দয়াকে বাঁচাতে এলো না? কালো দেবী আসলে দয়ার কল্পনা। কালো দেবী বলে কেউ ছিল না। ডোবার ওপারে সীমান্ত রেখা, বৃষ্টির দিনে ছাই রঙের মেঘ সেখানে জড়ো হয়ে এক এক সময় এক এক রকম আকার নিত। তাকেই দয়া নিজের কল্পনায় কালো দেবীর রূপ দিয়েছিল। মেয়েটা বড্ড কল্পনা প্রবণ ছিল। হাজার হোক বাচ্চা মেয়ে তো, নিজের কল্পনায় সে কালো দেবীকে নিজের বন্ধু বানিয়েছিল। আর যার বাস্তবেই কোনো অস্তিত্ব নেই, সে কি করে কাউকে বাঁচাবে? দয়া তো শশী শেখরকে মেরে তার প্রতিশোধ পূরণ করেই নিয়েছিল। তাহলে তাহলে এখনো এই বাঁশবাগানে থেকে গেল কেন? কেনই বা সে এখনো মানুষ মারে? তা তো জানি দাদু ভাই, এই বাঁশবাগানের প্রতি দয়ার খুব টান ছিল। তাই হয়তো সে ওই বাঁশবাগান ছেড়ে যেতে পারেনি। আর কেন মারে তা আমি বলতে পারবো না, কারণ ওই বাঁশবাগানে যারা গেছে তারা কেউ জীবিত ফিরে আসেনি। তাই দয়া কি চায় তা আমরা কেউ জানতে পারিনি। অনেক তান্ত্রিক ডেকে পুজো অর্চনা করা হয়েছে, যজ্ঞও করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো নিজের মৃত্যুর জন্য সেই গ্রামবাসীদেরই দায়ী করে। তাই হয়তো আমাদের ওপর এত আক্রোশ। একটা শোকের ছায়া ঘিরে ধরে হরিচরণ দত্তের বাড়ির দাওয়ায়। সবাই চুপ করে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। দূর থেকে মৃদু বাজ পড়া শব্দ আর আলোর ঝলকানি দেখা যাচ্ছে, সেই সাথে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক। বৃষ্টি আসছে, বর্ষার প্রথম বৃষ্টি। বৃষ্টি নামছে দেখে সেদিন সন্ধ্যার আড্ডা ভেঙে গিয়েছিল। সবাই চটজলদি পাত্তাড়ি গুটিয়ে বাড়ি চলে গেছিল। হরিচরণ দত্তের বাড়ির সবাই রাতের খাওয়া একটু তাড়াতাড়ি সেরে বৃষ্টির আমেজে একটা জম্পেশ ঘুম দেওয়ার আয়োজন করছিল। এখন প্রায় মধ্যরাত, বাইরে বৃষ্টি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে, সেই সাথে মুহুর্মুহু বজ্রপাত। বাড়ির সবাই নিশ্চিন্তে ঘুমলেও ওই রকম গা ছমছমে পরিবেশে ঘুমায়নি দুজন, হেমন্ত আর মদন। হেমন্ত ঘুমায়নি কৌতূহলের কারণে। সন্ধ্যেতে দয়া সুন্দরীর গল্প শোনার পর থেকে বৃষ্টির রাতে ওই বাঁশবাগানে কি হয় সেটা নিজের চোখে দেখার জন্য ছটফট করছে সে। আর মদন ঘুমায়নি ভয়তে। গল্প শোনার পর থেকে বুকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে তার খালি মনে হচ্ছে এই বুঝি দয়া সুন্দরী এসে তার ঘাড় মটকে দিল। মদনও জেগে আছে দেখে হেমন্ত চাপা গলায় ডাকলো তাকে। মদন, এই মদন, জেগে আছিস তুই? হ্যাঁ, ঘুম আসছে না। শোন না, আমি একটা কথা ভাবছিলাম। কি? একবার বাঁশবাগানে যাবি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি একে ভয়ে মরছি, খালি মনে হচ্ছে এই বুঝি দয়া সুন্দরীর ভূত এসে আমার ঘাড়টা মটকে দিল। কোনো রকমের রাতটা শেষ হলেই বাঁচি, কাল আমি বাড়ি পালাবই। তুই একটা ভেতর ডিমই রয়ে গেলি। ভূত বলে কিছু হয় না, এই স্কুলের দিদিমণিরা বলে দেখিস না। শুধু শুধু ভয় না পেয়ে চল, আমরা আজ রাতে বাঁশবাগানে গিয়ে সবাইকে প্রমাণ করে দেব যে তারা মিছে মিছেই ভয় পায়। চল না, চল না। না বাবা, তুই যা, আমি এসবের মধ্যে নেই। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। বেশ, তুই তাহলে ঘরে শুয়ে শুয়ে ভয় পা, আমি চললুম। এই হেমন্ত, বাড়াবাড়ি করিস না বলছি, চুপচাপ শুয়ে পড়। আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো তুই এরকম করলে। উফ, তোকে নিয়ে তো আর পাড়াই গেল না। শোন ভাই, কোনো ভূত টুত কিচ্ছু নেই। আমার সাথে চলই না একবার, দেখেই আসি কি কেস। তাছাড়া একটা অ্যাডভেঞ্চারও তো হবে। আর তুই যদি ভয় পাস তো তোকে যেতে হবে না, কিন্তু আমাকে বাধা দিস না। আমি তোর মতো ভিতর ডিম নই। মানুষ যতই ভয় পাক,
অজানাকে জানার ইচ্ছে, নিষিদ্ধ বস্তুর প্রতি কৌতূহল সবসময় বড় হয়, আর বিশেষ করে বাচ্চাদের তো কৌতূহল অনেক বেশি থাকে। মদনও এর ঊর্ধ্বে নয়। মনে মনে ভয় পেলেও বাঁশবাগানে কি আছে সেটা দেখার কৌতূহল যেন হেমন্তর কথায় আরো বেড়ে উঠেছিল। কিছুক্ষণ ভেবে নিয়ে মদন বলল, তুই যখন যাবি বলেই ঠিক করেছিস, তখন তোকে আর কেউ আটকাতে পারবে না, সে কথা আমি জানি। কিন্তু এই রাতে ওরকম একটা বিপদের মধ্যে তো তোকে একা ছেড়ে দেওয়া যায় না। চল, তুই যখন যাবিই ঠিক করেছিস, তখন আমিও তোর সাথে যাব। মদনের কথা শুনে হাসি ফুটে উঠল হেমন্তের মুখে। দুই কিশোর চুপি সারে রাতের অন্ধকারে বেরোলো বাড়ি থেকে। বাইরে মিশকালো অন্ধকার। বৃষ্টির রেশ কমলেও টিপটিপ করে বৃষ্টি এখনো পড়ে চলেছে। সেই সাথে মাঝে মাঝেই আকাশের এক প্রান্ত থেকে ও প্রান্ত চিরে বিদ্যুতের রেখা ঝলকে উঠছে। গুমগুম শব্দ করে বাজ পড়ছে। আকাশ ঢেকে আছে ঘন মেঘে। সেই সাথে ব্যাঙ আর ঝিঁঝি পোকার ডাকে মুখরিত চারিদিক। এক বিন্দু চাঁদের আলোর দেখা নেই। অন্ধকারে চোখ সয়ে আসলেও ভালো করে কিছু দেখা যাচ্ছে না। এদিকে সঙ্গে করে কোনো টর্চও আনেনি হেমন্তরা। প্রায় এক টানা অনেকক্ষণ বৃষ্টির কারণে রাস্তাঘাট পিছল হয়ে আছে। দুপা এগোনো যাচ্ছে না, পা সরছে। তবুও কোনো রকমে পা টিপে টিপে বাঁশবনে এসে উপস্থিত হলো দুজন। বাঁশবনের মুখে দাঁড়িয়ে মদন আবার কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, হেমন্ত ভাই, ছেড়ে দে না, চল বাড়ি ফিরে যাই। কি দরকার এই অন্ধকারে ওখানে যাওয়ার? কাল সকালে আসবো না হয়, একটা টর্চ অব্দি আনা হয়নি। থাম তুই। বৃষ্টি আর রাত ছাড়া দয়া সুন্দরী দেখা দেয় না। দিনের বেলা শুধু শুধু কি তোর মুখ দেখতে আসবে? চল চল, দাঁড়িয়ে না থেকে পা চালা। দুজন সন্তর্পণে ঢুকলো বাঁশবাগানে। বাগানের ভিতরটা আরো বেশি অন্ধকার। ধীরে ধীরে এগোতে লাগলো দুজন। মিনিট পাঁচেকের মধ্যেই একটা ডোবা খুঁজে পেল। হেমন্ত বলল, এই তবে সেই ডোবা? হ্যাঁ, এটাই হবে। ওই তো ওই তো ওই পাশে কত কচু গাছ। এই চল তো, ওদিকটা যাই। দুজনে এগিয়ে গেল ডোবার ধারে, যেদিকে প্রচুর কচু গাছ হয়ে আছে সেদিকে। হেমন্ত একটা কচু পাতা ছিঁড়ে নিয়ে ছাতার মতো মাথায় ধরল। বাহ, বেশ ছাতার মতোই কাজ করে কিন্তু। মদন, তুইও একটা পাতা ছিঁড়ে নে। মদন কাঁপা কাঁপা হাতে একটা পাতা ছিঁড়ে মাথায় দেয়। তারপর সেই পাতা মাথায় দিয়ে কিছুক্ষণ এদিক ওদিক দেখে ওরা। কিছুই দেখতে না পেয়ে হেমন্ত বলে, দেখলি তো, এখানে কিচ্ছু নেই, কিছুই নেই, শুধু শুধু লোকে ভয় পায়। চল চল, বাড়ি ফিরে যাই। কাল সবাইকে বলবো এখানে কিচ্ছু নেই। তো শুধু ভূত নয়, আরো অনেক কিছুই থাকতে পারে। দুজন ফিরে আসছিল, হেমন্ত আগে আগে আর মদন ওর পিছন পিছন। হঠাৎ মদন পিছন থেকে কাঁপা গলায় হেমন্তকে ডেকে উঠল। হেমন্ত। হেমন্ত পেছনে তাকিয়ে দেখল মদন দাঁড়িয়ে পড়েছে। ওর মুখ পুরো ফ্যাকাশে হয়ে আছে। বোঝাই যাচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছে। হেমন্ত জিজ্ঞেস করলো, কি হয়েছে? দাঁড়িয়ে পড়লি কেন? আবার কি দেখে ভয় পেলি বলতো? ভাই, আমাকে কেউ পেছন থেকে টেনে ধরেছে। দূর পাগল, কোনো গাছে হয়তো জামাটা আটকে গেছে। দাঁড়া, আমি দেখছি। বলে হেমন্ত মদনের পিছনে গিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা। দেখলো সত্যি সত্যি একটা বাঁশ গাছের সঙ্গে জামার কোনাটা আটকে গেছে। হেমন্ত সেটাকে ছাড়িয়ে দিয়ে হেসে বলল, দেখেছিস দেখেছিস, দেখ দেখ, শুধু শুধু ভয় পাস তুই। এখানে কিছুই নেই ভয় পাওয়ার মতো। ঠিক এমন সময় কোথা থেকে যেন আরেকটা হাসির শব্দ ভেসে এলো। একটা মেয়েলি খিলখিলে হাসি। হাসিটা শুনে এক মুহূর্তে হেমন্তের মুখও সাদা হয়ে যায়। খাবি খেতে খেতে কোনো রকমে সে জিজ্ঞেস করে, কে হাসছে? কে হাসছে? সামনে এসো বলছি, সামনে এসো। অন্ধকারে ভিতরে এবার একটু নড়াচড়া দেখা যায়। একটু পরে একটা মেয়ে বেরিয়ে এসে দাঁড়ায় হেমন্তর সামনে। হেমন্ত দেখে অন্ধকারেও মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, যেন তার গা থেকে মৃদু একটা আলো বেরোচ্ছে। ফর্সা চকচকে গায়ের রং, তার উপর আবার একটা সাদা শাড়ি পরা।
গায়ে কোনো ব্লাউজ নেই, অথচ শাড়িটাই এত সুন্দর করে জড়ানো যে শরীরের কোনো অঙ্গ বেরিয়ে নেই। সারা শরীর ভিজে গেছে বৃষ্টিতে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টিতে ভিজছিল সে। সাদা শাড়িটা লেপ্টে রয়েছে শরীরে, ভিজে চুল খোলা পিঠে লেপ্টে আছে। মারাত্মক সুন্দর দেখতে মেয়েটিকে। নেহাত হেমন্ত কিশোরের মনে শারীরিক আকর্ষণ এখনো জায়গা করে নিতে পারেনি, নয়তো এই মেয়েটিকে দেখে যে কোনো পুরুষ আকর্ষিত হবেই। হেমন্ত অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটির দিকে, তারপর জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এই বৃষ্টির মধ্যে বাঁশবাগানে কি করছো? তুমি জানো না এখানে কেউ আসে না? মেয়েটা এই প্রথম কথা বলল। কি অদ্ভুত সুন্দর মেয়েটার গলার স্বর। সে বলল, হ্যাঁ আমি জানি এখানে কেউ আসে না, সবাই ভয় পায় এই জায়গাটাকে, কিন্তু আমি আসি। কেউ জানে না আমি লুকিয়ে লুকিয়ে এখানে আসি, বৃষ্টি হলেই আসি। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তুমিও তাহলে আমাদের মতো এখানে এমনি এমনি এসেছো? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবলাম কিশোরী দাদুর কথা হয়তো সত্যি। বলে মেয়েটার দিকে কিছুটা এগিয়ে গেল হেমন্ত। তারপর হঠাৎ ওর মনে পড়ল অনেকক্ষণ ধরে মদন কোনো কথা বলছে না। হেমন্ত তখন পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না সেখানে। ভাবলো হয়তো মদন ভয়তে কোথাও লুকিয়ে আছে। এই ভেবে সে ডাক দিল, মদন বেরিয়ে আয়, এটা ভূত নয়, আমাদের মতোই এখানে ঘুরতে এসেছে। আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ভয়ের কিচ্ছু নেই। এই বলে হেমন্ত একটু পিছিয়ে গিয়ে মদনকে খুঁজতে শুরু করলো। হঠাৎ কিছু একটাতে পা লেগে সামান্য একটু হোঁচট খেলো হেমন্ত। নিচের দিকে তাকিয়ে কিসে হোঁচট খেলো সেটা দেখার চেষ্টা করতে লাগলো। জিনিসটা কি সেটা বোঝার পর আঁতকে উঠল হেমন্ত। মদন, এই মদন, কি হয়েছে তোর? তুই তুই এভাবে শুয়ে আছিস কেন? ওঠ ভাই, ওঠ। নিচে বাঁশবাগানের মাটিতে পড়ে আছে মদন, নিথর দেহ। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারে না হেমন্ত। সে মদনের দেহ ধরে ঝাঁকাতে থাকে। হঠাৎ পিছন থেকে কাঁধে একটা হাত রাখে কেউ। চমকে পিছন ফিরে তাকায় হেমন্ত, দেখে সেই মেয়েটা ওর কাঁধে হাত রেখেছে। অদ্ভুত থমথমে গলায় সে বলল, চলো আমার সাথে, ও আর উঠবে না, ও মরে গেছে, চলো। কথাটা বলার সাথে সাথে কেমন একটা সম্মোহিতের মতো হেমন্ত উঠে দাঁড়ালো। মেয়েটা হেঁটে চলল। হেমন্ত মদনকে ওখানেই ফেলে রেখে মেয়েটার পিছনে পিছনে যেতে লাগলো। জঙ্গলের পথ ভেঙে আবার সেই ডোবার ধারে এসে দাঁড়ালো মেয়েটা। হেমন্তও দাঁড়ালো মেয়েটার পাশে এসে। একটা কচু পাতার নিচে বসে পড়ল মেয়েটা। হেমন্ত মেয়েটার দেখা দেখি পাশের আর একটা কচু পাতার নিচে বসে পড়ল। মেয়েটা আপন মনে বলতে লাগলো, কতদিন পর এই বাঁশবাগানে মানুষ দেখলাম, তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে। তুমি আমার বন্ধু হবে? আমি বড্ড একা, আমার সাথে কেউ কথা বলে না। হ্যাঁ হব। তুমি আমার সাথে থাকবে তো? আমরা এখানেই থাকবো, বৃষ্টির দিনে বৃষ্টি দেখব। হঠাৎ একটা ভয়ঙ্কর বাজ পড়ার শব্দ হলো। আকাশ বাতাস মাটি কেঁপে উঠল সেই আওয়াজে। চমকে উঠল হেমন্ত। ওর সম্মোহন কেটে গেছে। চারিদিকে তাকিয়ে দেখল সেই ডোবার ধারে একটা কচু পাতার নিচে বসে আছে সে। পাশে বসে রয়েছে সেই সাদা শাড়ি পরা মেয়েটা। মেয়েটা তখনও কি যেন বলে চলেছে। ভালো করে শোনার চেষ্টা করলো হেমন্ত। আকাশে মেঘ ঘনিয়ে আসলে ওই দিগন্তের ওপার থেকে কালো দেবী নেমে আসে, আমার সাথে গল্প করে। সে ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। কালো দেবী নামটা শুনেই চমকে উঠল হেমন্ত। সে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কালো দেবী? কালো দেবী কে? কালো দেবী আমার বন্ধু, একমাত্র বন্ধু। তো তোমার নাম কি? আমার নাম দয়া সুন্দরী। ঠিক এই সময় আকাশের এ মাথা থেকে ও মাথা জুড়ে বিদ্যুতের রেখা দেখা গেল। সেই আলোতে হেমন্ত দেখতে পেল মেয়েটার মুখ, ফর্সা মুখ,
কিন্তু তাতে চোখ, নাক, মুখ কিছুই নেই, পুরো ফাঁকা। আতকে উঠল হেমন্ত। সে কোনো মতে খাবি খেতে খেতে বলল, আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুমি যে বললে তুমি আমার সাথেই থাকবে, আমার বন্ধু হবে, তাহলে এখান থেকে চলে কেন যেতে চাইছো? না 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 না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি কারুর বন্ধু না, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এখানে আসবো না, কোনোদিন না এখানে আসবো না, আমি কোনোদিন আসবো না। হেমন্ত উঠে সেখান থেকে পালাতে গেল, কিন্তু পিছন থেকে ওর হাতটা টেনে ধরল দয়া সুন্দরী। কি ঠান্ডা সেই হাত, বরফও কম ঠান্ডা ওই হাতের ঠান্ডার কাছে। হেমন্তের সারা শরীর কেঁপে উঠল। দয়া সুন্দরীও উঠে দাঁড়িয়েছে এইবার। সেই হেমন্তের দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, একবার আমার সাথে বন্ধুত্ব করলে আর এখান থেকে ফেরা যায় না, তোমাকে আমার সাথে এখানেই থাকতে হবে। হেমন্ত এক পা করে পিছুতে লাগলো। পিছুতে কখন যে সে একদম ডোবার ধারে চলে এসেছে সেটা বুঝতেই পারেনি। হঠাৎ পা স্লিপ করে ডোবার জলে পড়ে গেল সে। চিৎকার করে উঠল হেমন্ত, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। কিন্তু কেউ তার ডাক শুনল না। হেমন্তর মনে হলো কেউ যেন জলের নিচ থেকে তাকে টানছে। কিছুক্ষণ জলে ছটফট করার পর ধীরে ধীরে ডুবে গেল হেমন্তর শরীরটা। পরদিন সকালে হেমন্ত আর মদনকে বাড়িতে খুঁজে না পেয়ে সবাই অস্থির হয়ে উঠল। সবাই মিলে চারিদিকে খুঁজতে লাগলো। হরিচরণ দত্ত কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন ওরা কোথায় যেতে পারে, তাই তিনি তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে পড়লেন। আগের দিন ভালোই বৃষ্টি হয়েছে। গ্রামের মাটির রাস্তায় স্পষ্ট দুজোড়া পায়ের ছাপ দেখা গেল। গ্রামে কারোর বাড়িতে কিছু হলে সেটা পুরো গ্রামে রটে যেতে বেশি সময় লাগে না। হরিচরণ দত্তের শহর থেকে আসা দুই নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবরও গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় নিল না। গ্রামের সবাই হরিচরণ দত্তের সঙ্গে খুঁজতে বেরিয়ে পড়ল। পায়ের ছাপ দেখে এগোতে লাগলো সবাই। দেখা গেল দুজোড়া পায়ের ছাপই বাঁশবাগানের ভিতরে ঢুকে গেছে। বাঁশবাগানের মুখে এসে দাঁড়িয়ে গেল সবাই। কেউ আর ভিতরে ঢুকতে সাহস করল না। সবাই মোটামুটি আন্দাজ করে নিল ওদের দুজনের সাথে কি হয়েছে। হরিচরণ দত্ত কপাল চাপড়ে বিলাপ করতে লাগলেন, হায় 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 হায়, কি হলো গো, কি হলো? আমি এখন ওদের বাপ মার কাছে কি জবাব দেব? ওরা যে বড় ভরসা করে নিজেদের ছেলেকে আমাদের কাছে পাঠিয়েছিল। আমি এবার কোন মুখে ওদের কাছে দাঁড়াবো, কোন মুখে? কি সর্বনাশ হলো গো, হায় হায় হায়। হে ভগবান, কাল যদি দয়ার কথা ওদের না বলতাম তাহলে হয়তো ছেলে দুটো আজ বেঁচে থাকতো। তোকে বলেছিলাম ওদের এইসব গল্প শোনাস না, বাচ্চা মানুষদের কৌতূহল বেশি হয়। হলো তো এবার। গ্রামের সকলেই বাঁশবাগানের বাইরে দাঁড়িয়ে বিলাপ করতে লাগলো, কিন্তু কেউ ভিতরে ঢুকে দেখল না আসলে কি হয়েছে। হায় রে কুসংস্কারী মন, বহু বছর আগেও কিছু মানুষের কুসংস্কার শেষ করে দিয়েছিল একটা নিষ্পাপ বাচ্চা মেয়েকে। আজও সেই কুসংস্কারের জেরে ভুগছে একটা গোটা গ্রাম। কেউ যদি একটু সাহস করে বাঁশবাগানে ঢুকত তাহলে হয়তো জানতে পারত দয়া আসলে মানুষের সান্নিধ্য চেয়েছিল, মানুষের নিষ্পাপ বন্ধুত্ব চেয়েছিল, কারোর প্রাণ নিতে চায়নি। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, দয়া সুন্দরীর বাবা পেশায় কি ছিলেন? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন।
একা যেও না তালবনে। এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল নদিয়ার বেথুয়া ডহরি থেকে বলেছেন সঞ্জয় দাস, উত্তর 24 পরগনা দেগঙ্গা থেকে বলেছেন পিন্টু ডাকুয়া, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, মিঠুন বলেছেন হাওড়া সাঁতরাগাছি থেকে, চাকদহ থেকে বলেছেন দীপু বিশ্বাস, রাঁচি থেকে বলেছেন পিঙ্কি শীল, হুগলি থেকে বলেছেন SK শাহিন, হাওড়া চন্দ্রপুর থেকে সুরাজ, হাওড়া বেলুর থেকে বলেছেন মৌমিতা আদক, বাউরিয়া সিপাইপাড়া থেকে শামীম লস্কর, সাবাং থেকে শুভঙ্কর দাস, পূর্ব মেদিনীপুর মাথাখালী থেকে নয়নমণি, রাশিয়া থেকে বলেছেন রাকেশ, জলপাইগুড়ি থেকে আলিম পান, সুভাষগ্রাম থেকে বলেছেন পবিত্র, সোদপুর থেকে সীমা নন্দী, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল এবং তার ছেলে সার্থক মণ্ডল, পূর্ব মেদিনীপুরের নাটেশ্বরী চক থেকে বলেছেন গণেশ দাস, মিঠু দাস এবং তাদের মেয়ে রিয়া দাস, হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন রিমা বিজলি, হাওড়া বড়গাছিয়া থেকে বলেছেন অজয় পাত্র, ইছাপুর থেকে কবিতা দাস, হাওড়া থেকে পূজা মণ্ডল, সুন্দরবন গোসাবা থেকে শুভজিৎ, হলদিয়া থেকে বলেছেন ঝর্ণা বেরা, হাবড়া থেকে মৃণালিনী সরকার, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, হাওড়া থেকে খোকন লস্কর, বাঁকুড়া থেকে বলেছেন শিল্পা নায়ক, পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল, তামিলনাড়ু থেকে প্রণয় গায়েন, সোনারপুর থেকে গোরা মণ্ডল, মুম্বাই থেকে বলেছেন সুরজিৎ, ডানকুনি থেকে বলেছেন সুরজিৎ শীল, নদিয়ার পায়রাডাঙ্গা থেকে বলেছেন সুপর্ণা এবং পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন মানস জানা। এছাড়াও অনেকে বলেছেন কিন্তু তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।